হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের নবম অংশ। রুম থেকে বেরিয়ে নিচে নামে আসে আলভি। কারো দিকে না তাকিয়ে সোজা ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। মেড মায়া আর মাহবুবা মেহের সকলের জন্য খাবার বাড়ছেন। আলভি শাশুড়ির দিকে তাকিয়ে বলে, দুটো প্লেটে খাবার বেড়ে দাও। মাহবুবা মেহের আলভির দিকে তাকান। আমার আর মায়ার জন্য খাবার দাও। মাহবুবা মেহের কিছু না বলে দুটো প্লেটে খাবার বেড়ে দেন। আলভি প্লেট দুটো হাতে তুলে নেয়, উল্টো ঘুরে হাঁটতে হাঁটতে বলে, মায়া, আক্তার, এক জগ পানি নিয়ে আসো। মায়া ডাইনিং টেবিলের উপর রাখা পানি ভর্তি জগটা নিয়ে আলভির পেছন পেছন হাঁটতে শুরু করে। আলভি কারুর দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের সামনে এসে দাঁড়ায়। মায়া ঘর ছেড়ে চলে যেতে পারে তাই বাইরে থেকে ডোর লক করে রেখে গিয়েছিল। আলভি মেড মায়াকে বলে দরজা খুলতে। ডোর খুলে দিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে মেড মায়া। আলভি প্লেট দুটো বেডের উপর রেখে মায়ার হাত থেকে পানির জগ নিয়ে ভেতর থেকে ডোর লক করে দেয়। আলভির জগ রেখে মায়ার সামনে দাঁড়ায়। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি আমার রুমে যাব। তো এটা কার রুম? আপনার। আমি কার? মায়া চোখ তুলে আলভির মুখের দিকে তাকায়। চোখ নামিয়ে নিয়ে চুপ করে বসে থাকে। আমার আমিটাই যখন তোমার, তখন এই রুমটাও নিশ্চয়ই তোমার। না আপনি আমার, আর না এই রুম আমার। আমিও তোমার, এই রুমটাও তোমার, আর আমার সব কিছুই তোমার। এখন উঠো, হাত মুখ ধুয়ে আসো, খিদে পেয়েছে। আপনাকে খেতে নিষেধ করেছি আমি? বউ না খেয়ে থাকলে আমি কিভাবে খাবো? মায়া উঠছে না দেখে আলভি বলে, আমার কিন্তু রাগ হচ্ছে মায়া, ধৈর্যের পরীক্ষা নেবে না, ওঠো। মায়ার হাত ধরে টেনে বেড থেকে নামিয়ে দাঁড় করায় আলভি। তারপর হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মায়া। আলভি হাতে পানি নিয়ে মায়ার মুখ ধুয়ে দিতে শুরু করে। আরে কি করছেন? ভিজিয়ে দিচ্ছেন কেন? ভালোভাবে বলছি, শুনছো না কেন? সরুন। আলভিকে সরিয়ে দিয়ে মায়া নিজে হাত মুখ ধুয়ে নেয়। শয়তান লোক, দিল জামাটা ভিজিয়ে। রুমে এসে বেলকুনি থেকে টাওয়াল এনে মায়ার দিকে হাত বাড়িয়ে ধরে আলভি। নাও, হাত মুখ মুছে নাও, লাগবে না। এমন ঘাড়তেরা কবে থেকে হয়েছ বলো তো? কথায় কথায় তেরামি। মায়া মুখে কিছু বলার আগে আলভি নিজেই মায়ার হাত মুখ মুছিয়ে দেয় জোর করে। টাওয়াল সোফার উপর ছুঁড়ে দিয়ে মায়াকে পাজা কোলে তুলে বেডে বসিয়ে দেয়। খাবার ভর্তি একটা প্লেট মায়ার সামনে দিয়ে অন্যটা নিজের সামনে নিয়ে বসে। মায়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আলভির মুখের দিকে। প্লেট থেকে একটা চিংড়ি মাছ তুলে আলভি নিজে এক কামড় খায়, তারপর মায়ার চোয়াল চেপে ধরে বাকিটা মায়ার মুখের ভেতর দিয়ে মুখ বন্ধ করে দেয়। খাওয়া শুরু করো। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুখের মাছটুকু চিবোতে শুরু করে। আলভি কয়েক লোকমা ভাত খাওয়ার পরেও দেখে মায়া এখনও নিজের প্লেটে হাত দেয়নি। আলভি ভাত মাখিয়ে পুনরায় মায়ার চোয়াল চেপে ধরে মুখের ভেতর ভাত তুলে দেয়। আবার ভাত মাখতে মাখতে বলে, হাত দিয়ে খাবে না, আমার হাতে খাবে বললেই হয়। এভাবে চুপচাপ বসে আছো কেন? মায়া কিছু না বলে নিজের প্লেটের দিকে তাকায়। এত খাবার কিভাবে খাবে? আলভি আবার ভাত তুলে ধরে মায়ার মুখের সামনে। আমার হাত আছে তো খাচ্ছ না কেন তাহলে? এই যে খাচ্ছি এখন। মায়া নিজের হাতে খেতে শুরু করে। আলভি আর কথা না বলে খাওয়ায় মনোযোগ দেয়। খেতে খেতে মায়ার মুখের দিকে তাকায়। মায়া মাথা নিচু করে চুপচাপ খেয়ে চলেছে। মায়ার ভাবমূর্তি এমন যে ও ব্যতীত আর কেউ এই রুমে নেই। ওর সামনে যে আস্ত একটা মানুষ বসে আছে সেদিকে তাকাচ্ছে না পর্যন্ত। আলভির নানার বাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে এসে দাঁড়িয়েছে। শামসুন নাহার বেগমের মধ্যে সেরকম কোনো ভাবান্তর নেই এখনও। লজ্জায় অপমানে তার ছেলে মেয়ে সহ সবাই নুইয়ে গেছে, আর তিনি এখনও সিনা টান টান করে দাঁড়িয়ে আছেন। আলভির নানা সবাইকে দাঁড়াতে বলে আলভির রুমের দিকে এগিয়ে আসেন। ডোর নক করতেই ভেতর থেকে আলভির গম্ভীর গলার স্বর শোনা যায়, নানা ভাই, আমি এসেছি। আলভি মায়ার দিকে তাকায়। মায়া বেডের উপর গুটিয়ে বসে আছে। আলভি চুপচাপ বেড থেকে নেমে ডোর খুলে দেয়। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। আজকেই? আগামীকাল না যাওয়ার কথা ছিল? মায়া কোথায়? ভেতরে আসো। আলভির নানা ভেতরে প্রবেশ করে। দেখেন মায়া মাথা নিচু করে বসে আছে। নাম ধরে ডাক দিতেই মুখ তুলে তাকায়। চোখ মুখ এখনো ফোলা ফোলা। মায়াকে দেখলে ওনার ভীষণ মায়া হয়, সেই প্রথম থেকেই।
আগে যখন মেয়ের বাড়িতে আসতেন তখন ওই দেখতেন মায়া মলিন মুখে ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ এক কোনায় বসে আছে মেয়েটা। মাঝে মধ্যে হাসতো, হাসলে কি যে সুন্দর দেখায় বলার বাইরে। মায়া, আমরা চলে যাচ্ছি, পারলে তোমার এই বুড়ো নানাকে মাফ করে দিও। আমাদের জন্য তোমাকে এত কথা শুনতে হলো, কষ্ট পেতে হলো। আগে যা হয়েছে ভুলে যাও, নতুন করে আবার সব কিছু শুরু করো। তখন তুমিও ছোট ছিলে, আলভিও ছোট ছিল। ভুলটা ছিল তোমাদের পরিবারের, ভুল আলভিরও ছিল, এটা সত্যি কথা। আলভি যখন সব কিছু ঠিক করতে চাইছে, ওকে একটা সুযোগ দাও। এভাবে আর জেদ ধরে থেকো না। মায়া শুনে সব কথা, কিন্তু বলে না কিছু। একবার শুধু আলভির দিকে তাকায়। আলভি ওর দিকেই তাকিয়ে আছে। আমার সাথে একটু নিচে আসো। মায়া তাকিয়ে রইল মুখের দিকে। একটু দরকার আছে, 2 মিনিট সময় দিলেই হবে। মায়া বেড থেকে নেমে দাঁড়ায়, ওড়না ঠিক করে নেয়। তিনজনে একসাথে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। সব কিছুর জন্য মায়ার কাছে মাপ চাও। শামসুন নাহার বেগম কিছু না বলে সরে যান। কি বলছি কথা কানে যাচ্ছে না, মাপ চাও মায়ার কাছে। শামসুন নাহার বেগম কিছু না বলে গেটের দিকে এগিয়ে যান। কিছুতেই এতগুলো মানুষের সামনে এই মেয়ের কাছে মাপ চাইবেন না। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আলভি গলা ছেড়ে বলে, বুড়ো বয়সে এখনো মনের মধ্যে শয়তানি আর অহংকারে পরিপূর্ণ। বাঁচবে আর কয়দিন, মরার আগে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিও। নামাজ কালাম পড়ে দিনের পথে এসো। বেঁচে থাকতে যা যা করেছো কবরেও জায়গা হবে কি না আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষের নামে গীবত গাওয়া, সমালোচনা করা, মিথ্যা দোষারোপ করা, চরিত্র নিয়ে কথা বলা ছেড়ে দিও। এখনো সময় আছে। শামসুন নাহার বেগম বাড়ি থেকে বেরিয়ে যান। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। ঐশী রহমান বাবার কাছে এগিয়ে আসেন। মারে, মাফ করে দিও। আমরা তোমার মাথা নিচু করে দিলাম পুরো পরিবারের মানুষের সামনে। যদি কোনোদিন আমাকে দেখার ইচ্ছা জাগে তাহলে যেও আমার বাড়িতে। তুমি আবার এসো, সেই মুখ তোমার মা রাখেনি। আর ভালো থেকো, সকলের খেয়াল রেখো। ঐশী রহমানের চোখ দুটো টলমল করে ওঠে। নানা ভাই, এদিকে আসো। আলভি এগিয়ে আসে নানার কাছে। বাইরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, মায়াকে বেশি চাপ দিও না, ওকে একটু সময় দাও। অনেক দিনের ক্ষত তো, শুকাতে একটু সময় লাগবে। তোমার মায়ের কাছে যা শুনলাম তাতে আমি এটাই বুঝতে পারলাম, তোমার অনুপস্থিতিতে ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। এটা বাংলাদেশ, এখানকার কিছু সংখ্যক মানুষদের স্বভাব অন্যকে খোঁচা দিয়ে কষ্ট দিয়ে কথা বলা। এসব করে হয়তো তারা পৈশাচিক আনন্দ পায়। জোর জবরদস্তি করে কিছু না করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় ওকে বোঝাও। ও আমার কোনো কথা শুনতে চায় না, আমার সামনে আসতে চায় না। তাহলে তুমি কিছু না বলে মায়ার কথাগুলো শোনার চেষ্টা করো। ওর অভিমান, অভিযোগ, কষ্টগুলো বোঝার চেষ্টা করো। ওর মন হালকা করার চেষ্টা করো। মন হালকা হলে মন নরম হবে। কথা বলতে বলতে গাড়ি সামনে এসে দাঁড়ায়। সব শয়তানের কারখানা এক গাড়িতে উঠে বসেছে। গাড়ি বেরিয়ে যায় বাড়ির গেট পেরিয়ে। বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে বসে। মায়া নিজের রুমে চলে যেতে চাইলেও আহনাফ মাহমুদ যেতে দেয়নি। আলভি এসে বসতেই তিনি আলভির মুখের দিকে তাকান। বাকি সবাইও আলভির মুখের দিকে তাকিয়ে আছে। আমার দিকে কেন তাকিয়ে আছো সবাই? মায়া মাথা নিচু করে বসে আছে। আহনাফ মাহমুদ আলভিকে বলেন, গত রাতে মায়া সত্যি সত্যি তোমার রুমে ছিল? হ্যাঁ। সারা রাত? হ্যাঁ। মাহিত বলে, ভাইয়া তুমি না বললে তোমার রুমে পরি গিয়েছিল রাতে? তাহলে মায়া কখন গেল? পরি চলে যাওয়ার পর আমি ব্যথা পেয়ে তোমাদের সবাইকে ডেকেছিলাম, কিন্তু কেউ শুনতে পাওনি আমার কথা। মায়া শুনতে পেয়েছিল, পেয়ে রুমে গিয়েছিল। তারপর আমার সাথেই ছিল। সেই জন্যই তো দুষ্টু পরি দ্বিতীয়বার আর আসার সাহস পায়নি। মায়া আলভির মুখের দিকে তাকায়। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে মিথ্যা কথা বলে এই লোকটা, কেউ বুঝতেই পারবে না সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। মায়া বলে, আমি এখন রুমে যাই। যা। মায়া সোফা সেরে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে সিঁড়ির কাছে এগিয়ে যায়। পেছন পেছনে আলভি নিজেও দ্রুত এগিয়ে যায়। করিডোরে এসে মায়াকে ধরে জোর করে নিজের রুমে নিয়ে আসে। মায়া রেগে তাকায় আলভির মুখের দিকে। এখানে নিয়ে আসলেন কেন আমাকে? আজ থেকে তুমি এই রুমে আমার সাথে আমার কাছে থাকবে। না, আমি থাকবো না, থাকতেই হবে।
সকলের সামনে মিথ্যা কেন বললেন? মিথ্যা কোথায় বললাম? তুমি তো গত রাতে সারা রাত আমার সাথেই ছিলে। ছিলাম, সেটা তো আমিও জানি। আপনি যে সবাইকে ডেকেছেন, এটা মিথ্যা কথা ছিল না? পরী এসে মেরেছে, এটা মিথ্যা কথা না? তো কি বলবো? আমার বউ আমাকে মেরেছে? আমি বউয়ের ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছিলাম। বউ কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছে। আমাকে আমাকে পাগল মনে হয় তোমার? বউয়ের হাতে মার খেয়েছি বলে নিজের মান-ইজ্জত নিজেই পাংচার করব এতগুলো মানুষের সামনে? মায়া কিছু না বলে বেডের উপর উঠে বসে রইল। আলভি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমার কেন মনে হচ্ছে আমার বউকে আমার বাপ উস্কানি দেয়? বউয়ের পিছনে কলকাঠি আমার বাপ নাড়ে। আমার বাপে কিছু তো একটা নিশ্চয়ই করে। আলভি মায়ের সামনে এসে বসে বেডে। মায়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আলভি মায়ের গালে হাত রেখে জোর করে নিজের দিকে ফেরায়। মায়া আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে আবার অন্যদিকে তাকায়। এত তেজ কেন? ছোঁয়ার আগে ছ্যাত করে ওঠো। মায়া রেগে তাকায়। আলভি মজা করে ইনোসেন্ট ছেলের মতো বলে, এভাবে তাকিও না, ভয় লাগে। আপনি কোন মাটি দিয়ে তৈরি বলুন তো? তুমি আর আমি একই মাটি দিয়ে তৈরি। সরুন আমার সামনে থেকে। আলভি বেডের উপর উঠে দাঁড়ায়। মায়া আলভির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আলভি হেঁটে এসে মায়ের পিছনে বসে 2 পা ভাঁজ করে একটানে মায়াকে কোলের উপর তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে। এবার পারলে কোল থেকে ওঠো। হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মায়া। দ্রুত আলভির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে। সামনে থেকে সরতে বলছো? সরে গেছি। এখন চুপচাপ বসে থাকবে, নয়তো আমি প্রতিশোধ নেব। ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া। অবাক কণ্ঠে বলে, কিসের প্রতিশোধ? গতরাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে। এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব। সুদে আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে। আমি তো একটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন দুটো চাইছো, তাহলে দুটোই দিই। হ্যাঁ দিন, আর ছাড়ুন আমাকে। দাঁত বের করে হাসে আলভি। চোখ রাখে মায়ার ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে। বেশি দেরি না করে মায়ার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। মায়ার পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। মায়ার সাথে সাথে আলভির পুরো শরীর নড়ে ওঠে। প্রথমে আলতো এক কামড় বসায়, তারপর আলতো চুমু খায়। ঘাড়ে মুখ গুজে রেখেই বলে, তোমার গায়ে ঘান মারাত্মক, নেশা ধরিয়ে দিচ্ছে। ততক্ষণে মায়ার লাফালাফি শুরু হয়ে গেছে আলভির কাছ থেকে ছোটার জন্য। আলভি এমন শক্ত করে ধরেছে, তাতে কারো বাপের মুরদ হবে না আলভির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার। শয়তান লোক, কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি? হাতে কামড় দিতে চেয়েছেন, ঘাড়ে কামড় দিলেন কেন? মায়ার ঘাড়ে থুতনি ঠেকিয়ে গালে চুমু খায়। মুখ ঘুরিয়ে সরিয়ে নেয় মায়া। আলভি বলে, আমি কি একবারও বলেছি হাতে কামড় দেব? আর আর কি? কিছু না। ছাড়ুন আমাকে। মাপ না চাওয়া পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। কটমট করে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া। আলভি আবার মায়ার গালে চুমু খায়। আলতাফ মাহমুদ মায়ার রুমে আসেন। রুমের কোথাও মায়া নেই। ডাকাডাকি করে করিডোরে এসে দাঁড়ান। মান্তাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। আলতাফ মাহমুদ হাত বাড়িয়ে কোলে তুলে নেন মান্তাসাকে। তোমার ফুপি কোথায় দাদু? হাত দিয়ে আলভির রুম দেখিয়ে দেয়। মায়া ওই রুমে? মাথা নাড়ায় মান্তাসা। তুমি যেতে দেখেছ? ছোট আব্বু ধলে নিয়ে গেছে। আলভি জোর করে নিয়ে গেছে হোম। আচ্ছা, তুমি তোমার আম্মুর কাছে যাও, আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব। মান্তাসা কোল থেকে নেমে রুমে চলে যায়। আলতাফ মাহমুদ ছেলের রুমের সামনে এসে দাঁড়ান। ইতস্তত বোধ হলেও হাত উঁচিয়ে ডোর নক করেন। মায়া। মায়া কিছু বলার আগে আলভি বলে, মায়া এই রুমে নেই। আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খোঁজ চালান দয়া করে। আলভির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে, মিথ্যা কথা, আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু। বাইরে আয়, কথা আছে তোর সাথে। তোমার ছেলে বের হতে দেয় না। আলভি, মায়াকে বাইরে আসতে দাও। আলভি বিরক্তিকর মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনই আসতে হলো? আর মায়াকে ডাকছে কেন? মায়ার সাথে কি দরকার? মায়া, ছাড়ুন। বাপটার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিতে যেতে চাইছে। লজ্জা শরম তো আপনার নেই। এই বয়সে তো লজ্জা শরম থাকতে নেই।
আলভি, মায়াকে বাইরে আসতে দাও। হাতের বাঁধন আলগা করে আলভি। মায়া লাফিয়ে কোল থেকে নেমে দাঁড়ায় নিচে। এমনভাবে নামছে মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিল। আগুন না, আস্ত একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসেছিলাম এতক্ষণ। চেপে ধরে রাখার মায়ার হাত পা ব্যথা হয়ে গেছে। আলভি বসা থেকে উঠে দাঁড়ায়, হেঁটে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবি বের করে হাতের মুঠোয় পুরে ডোরের সামনে এসে দাঁড়ায়। ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাইরে থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে। ভেতর থেকে মায়া বন্ধ ডোরের দিকে তাকিয়ে আছে। কি হলো এটা? ওকে বের না করে নিজেই বেরিয়ে গেল। আলতাব মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ ডোরের দিকে তাকান। মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন? তোমার সাথে তো কোনো কথা নেই আমার। আমি মায়ার সাথে কথা বলবো। মায়ার সাথে তোমার কি কথা আছে? যা বলার আমাকে বলো, আমি মায়াকে বলে দেব। তোমার কাছেই যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন? শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য। আলতাব মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কি বললে তুমি? আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও। ওর পেছনের কলকাঠি তুমি নাড়ো। তুমি মায়াকে বুদ্ধি দাও। তুমি কিছু তো একটা নিশ্চয়ই করো। পাগলের মতন কি সব বলছো? আমি কেন এসব করতে যাব? আমাকে জব্দ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো দুজন। মায়ার চোখ বলে এক কথা আর মুখ বলে আরেক কথা। এর পিছনে তুমি আছো আমি নিশ্চিত। পাগলের মতন কথা বলবে না। সত্যি কথা বললেই পাগল হয়ে যায়। আজকাল সত্যি কথার ভাত নাই। ডোর খুলে মায়াকে বের করো। এই জন্মে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার? কেন থাকবে না? তাহলে আমার বউটাকে কুবুদ্ধি দেওয়া বন্ধ করো এখন, আর যাও গিয়ে বিশ্রাম নাও। আলতাফ মাহমুদের আর কোনো কথা শোনে না। শুনে ঠেলে ওনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে। ঘুরে এসে রুমের ডোর খুলে ভিতরে এসে আবার ডোর লক করে দেয় চাবি দিয়ে। এই জন্মে আর এই রুমের বাইরে বের হতে পারবে না। আলতাফ মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন। আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া। আলভি শটান হয়ে দাঁড়িয়ে চুপচাপ মায়ার কথা শোনে। হাঁপিয়ে গেছে নিশ্চয়ই। নাও পানি খাও। পানির বোতল তুলে মায়ার দিকে বাড়িয়ে দেয়। মায়া বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে কয়েক ঢোক পানি খায়। আহারে, আমার সোনার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে। আপনার মতো বজ্জাত শয়তান লোক এই দুনিয়ায় আর একটাও নেই। ভুল বললে সোনা। বলো, আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই। তুমি এত চিৎকার চেঁচামেচি করলে, অথচ আমি একটু শব্দ অবধি করিনি, উল্টো তোমাকে পানি খাওয়ালাম। পানি খাইয়ে খোঁটা দিচ্ছেন? না, একদম না। নিজের প্রশংসা করলাম। মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। এই লোকের সাথে খ্যাচ খ্যাচ করে কোনো লাভ নেই। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে। আলভি গায়ের টি শার্ট খুলে সোফার উপর ছুঁড়ে দেয়। উন্মুক্ত হয় ফর্সা শরীর। মায়া চোখ সরিয়ে নেয়। রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর। মায়ের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে না থেকে বেডে ওঠো, শুয়ে ঘুমাও। রাতে তো ঘুমাতে পারিনি ঠিকভাবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের চিন্তা করুন। শোয়া থেকে উঠে আসে আলভি। মায়ার হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয়। কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজাকুলে তুলে বেডে শুইয়ে দেয়। মায়া উঠে আসতে গেলে আলভি ওর মুখের উপর ঝুঁকে এসে বলে, এখান থেকে উঠে গেলে এমন কিছু হবে যার জন্য তুমি মোটেও প্রস্তুত নও। কি করবেন আপনি? বোঝার মতো বয়স হয়েছে তোমার, তাই না বোঝার ভান করবে না সোনা। কথা শেষ করে মুচকি হাসে। মায়ার চোখ মুখের উপর ফু দিয়ে বেডে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে। মায়া চুপচাপ শুয়ে রইল। কত সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই। পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। ঘুমে বিভোর হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে। এখন ওর মোটেও ঘুম আসছে না। চোখে পড়ে আলভির বাম হাতের উপর। রাতের আগের মাথায় হাতটায় কামড় দিয়ে কি অবস্থা করেছে।
এখনো নীল হয়ে রয়েছে জায়গাটুকু, ফর্সা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে। মায়া হলো মায়ার, এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি। তাকায় কপালের দিকে, দেয়ালের সাথে বাড়ি খাইয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে। একদৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে। চলবে ইনশাআল্লাহ।